কিলোমিটারে 11 পয়সা বাড়ল বাসের ভাড়া, সিদ্ধান্ত না মানলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর। না, এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। ফিলিং স্টেশনে এখনও দীর্ঘ লাইন, কিছু পাম্পে সরবরাহ বাড়লেও অনেকেই বলছেন আগের তেল দিচ্ছে ডিপো। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ, শিশু, বয়স্করা। সংরক্ষিত নারী আসনে বিএনপির 36 প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল হলো এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা, আপিলের ঘোষণা। ছাত্রদল ছাত্র শিবির সংঘাত কাম্য নয় বললেন জামায়াত আমির, মেধাকে প্রাধান্য দিয়ে দেশ চালানোর আহ্বান। বিচ্ছিন্ন সংঘর্ষ, ইভিএম জটিলতার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে। প্রথম 4 ঘন্টায় ভোট পড়েছে 41%। টপ অর্ডারের ব্যর্থতার পর লিটন শান্তর জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে মুস্তাফিজ তানভীর। দর্শক শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি শামসুল আরেফিন। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সারা দেশে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে 11 পয়সা। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলওয়ে মন্ত্রী শেখ রবিউল আলম। বাকিটা জানাচ্ছেন হাসিব বিল্লাহ। গত 18 এপ্রিল ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 115 টাকা নির্ধারণ করে সরকার। এরপর থেকেই পরিবহন ভাড়া সমন্বয়ের জোর দাবি জানিয়ে আসছিল বাস মালিকরা। কয়েক দফা বৈঠক আলোচনার পর বৃহস্পতিবার ভাড়া সমন্বয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী জানান, কিলোমিটারে 11 পয়সা বাড়বে বাসের ভাড়া। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটার 2 টাকা 42 পয়সা থেকে 11 পয়সা বাড়িয়ে 2 টাকা 53 পয়সা করা হয়। এছাড়া দূরপাল্লার প্রতি কিলোমিটারে ভাড়া 2 টাকা 12 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 23 পয়সা করা হয়। মন্ত্রী জানান, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা এই সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস, সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই। ভবিষ্যতে তেলের দাম কমলে বা বাড়লে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় করা হবে বলে জানান শেখ রবিউল আলম। 26 সালে যারা আপনাদের সাথে বসে কথা বলছে তারা পারবে এবং পারার জন্যই এটা সমন্বয় করেছে। এটা অব্যাহত থাকবে, এর কোনো ব্যবসার সুযোগ নেই। সড়ক পথে ভাড়া বাড়লেও নৌপথ ও রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। রাত্রি, জ্বালানি তেলের যে সংকট, সেটার ফলে কিন্তু আসলে বাস ভাড়া বা অন্যান্য যে সমস্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা হতে পারে একটা অনুমান কিন্তু আমাদের ছিল। আজকে থেকে কিন্তু আসলে এই যে বাসের ভাড়া সেটা কিন্তু বাড়ানো হয়েছে, সেটা কিন্তু কার্যকর করা হলো। এবং এ নিয়ে আসলে যাত্রী বা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন এটি জানাতে আমাদের একজন সহকর্মী রয়েছেন, জাবেদ আব্দুল্লাহ। তিনি আছেন মহাখালীতে, আমরা একটু যুক্ত হতে চাই তার সঙ্গে। জাবেদ, বর্ধিত যে ভাড়া রয়েছে সেটি নিয়ে আসলে যাত্রী বা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কি বলছেন আসলে?
রাত্রি মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধের দামামায় আমরা দেখেছি বিশ্বের বহু দেশে জ্বালানি সংকট হয়েছে এবং বিশ্বের অনেক দেশ সে সময় জ্বালানির দর বৃদ্ধিতে সমন্বয় করতে বাধ্য হয়। ঠিক তার পরপরই আমাদের দেশে নবগঠিত বিএনপি সরকার আমরা দেখেছি যে জ্বালানিতে ভর্তুকি দিয়েছে 167 থেকে 200 কোটি টাকা পর্যন্ত প্রতিদিন তারা জ্বালানিতে ভর্তুকির জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করেছেন। এই যখন অবস্থা ঠিক সেই সময়ে এই চলতি সপ্তাহের প্রথম দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সব ধরনের জ্বালানি তেল অর্থাৎ ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিনের দর বৃদ্ধি করে। সেই দর বৃদ্ধি করার কারণে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে সড়কে পরিবহনে যাত্রীদের ভাড়া বৃদ্ধি পেতে পারে। ঠিক এমন সময় কিছুক্ষণ আগেই সচিবালয় থেকে গণমাধ্যমে জানানো হয়েছে যে সড়ক পথে প্রতি কিলোমিটার বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে 11 পয়সা করে। অর্থাৎ দূরপাল্লার বাসে যেখানে আগে ভাড়া নির্ধারণ করা ছিল 2 টাকা 12 পয়সা, সেটি 11 টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে 2 টাকা 23 পয়সা। এভাবে ধারণা করা যায় যে সড়ক পথে ভাড়া কিছুটা বাড়ছে শুধুমাত্র এই জ্বালানি তেলের দর বৃদ্ধি পাবার কারণে। কিন্তু এর আগে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ শুরু হয় তখন বাংলাদেশে আমরা দেখেছি জ্বালানি খাতে বিপিসি সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু জ্বালানি খাতে ভর্তুকি দিয়েছিল। এক পর্যায়ে এই সপ্তাহে এই জ্বালানির দর সমন্বয় করার পর কিন্তু গণপরিবহনে ভাড়া বৃদ্ধির যে তথ্যটি সেটি আমরা জানতে পেরেছি। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে দূরপাল্লার অর্থাৎ আন্তজেলা বা 10টি পরিবহনের সঙ্গে কথা বলেছি। দূরপাল্লার বাস ভাড়া এখনো বাড়ানো হয়নি, তবে নগরের ভিতরে যে সকল পরিবহনগুলো রয়েছে অর্থাৎ নগরের ভিতরে যে সকল পরিবহনগুলো চলাচল করে সেগুলোতে 5 থেকে 10 টাকা বেশি রাখা হচ্ছে বলে যাত্রীরা আমাদেরকে অভিযোগ করেছে। তবে দূরপাল্লার যারা পরিবহনের শ্রমিক রয়েছে বা যাত্রী রয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত যে আন্তজেলা বাস টার্মিনালগুলো থেকে বাস ভাড়া বাড়ানো হয়নি। তো এই ছিল রাত্রি আমার কাছে মহাখালী যে বাস টার্মিনাল সেখান থেকে বাস ভাড়া বাড়ানো সংক্রান্ত সবশেষ তথ্য। রাত্রি জাবেদ আবদুল্লার কথা আমরা শুনছিলাম, মহাখালীতে তিনি আছেন। আমাদের আরো একজন সহকর্মী তিনিও মহাখালীতে রয়েছেন, তার নাম হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপনের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে আপনি আসলে সরবরাহ সম্পর্কে কি জানতে পেরেছেন, সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া সেটাও আমাদের একটু জানাবেন রিপন। আরিফিন, সরবরাহ ক্ষেত্রে যেটি হয়েছে যে ধারণা করা হচ্ছিল পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তাদের প্রত্যাশা ছিল দাম বাড়ার পরে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তাদেরকে ডিপো থেকে বরাদ্দ দেওয়া হবে, কিন্তু আমরা এখানে এসে দেখেছি যে তাদের যে চাহিদা সেই জায়গা থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে না। এই পেট্রোল পাম্পে মহাখালীর এই ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনে তাদের চাহিদা হচ্ছে দৈনিক 30,000 লিটারের মতো। পরিবর্তিত পরিস্থিতিতে এই চাহিদা বেড়েছে, কিন্তু তারা বলছেন যে তারা এই চাহিদা অনুযায়ী পাচ্ছেন না। 13,000 লিটারের মতো তারা পেট্রোল, ডিজেল, অকটেন পাচ্ছেন, যেটা তাদের যে চাহিদা তার চাইতেও অনেক বেশি, অর্ধেকের সমান। অর্থাৎ এই সমস্যাটার কারণে যেটি হয়েছে যে দীর্ঘ লাইন, আমরা এখানে এসে দেখেছি যে এই দীর্ঘ লাইন প্রায় যদি আমরা বলি 1.5 থেকে 2 কিলোমিটার বিস্তৃত। অর্থাৎ দাম বাড়ার পরে তারপর হচ্ছে চাহিদার 10% করে পেট্রোল, ডিজেল এবং 20% অকটেন প্রত্যেকটি পাম্পের জন্য বৃদ্ধি করার পরও এই 1.5-2 কিলোমিটারের যে লম্বা লাইন দেখতে হচ্ছে, তাতে কিন্তু গ্রাহক যারা রয়েছেন তারা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দেখাচ্ছেন। কারণ তারাও প্রত্যাশা করেছিলেন, আমরা প্রথম দিকে যখন তাদের কাছে এসেছিলাম তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছিলেন যে কর্মঘণ্টা নষ্ট হওয়ার চাইতে সরকার যদি পারে তাহলে যেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে দেয়, অন্তত তাদের ভোগান্তি লাঘব হবে। এই প্রত্যাশা থেকে তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধির কথা বলেছিলেন। কিন্তু এখন এসে তারা যখন দেখছেন যে জ্বালানি তেলের দাম বাড়লো কিন্তু তাদের ভোগান্তি আসলে লাঘব হলো না, সেই মুহূর্তে তারা ক্ষুব্ধ হচ্ছেন। তারা মনে করছেন যে তাদের পকেট থেকে বাড়তি টাকা কাটা হচ্ছে ঠিকই, কিন্তু যে ভোগান্তি সেই ভোগান্তিটা রয়েই গেল, এই জন্য তারা বেশ ক্ষুব্ধ। তবে এই নিয়ে আমরা ম্যানেজারদের সাথে কথা বলেছিলাম, 2-3টি পেট্রোল পাম্পের ম্যানেজারের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে তারা বলছেন যে যদি চাহিদা মতো তাদেরকে তেল দেওয়া হতো তাহলে এই যে বিশাল যে লাইন রয়েছে সেই লাইনটি অবসান তারা দেখতে পেতেন, হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু চাহিদা মাফিক তেল না পাওয়ার কারণে তারা কিন্তু এটি দিতে পারছে না। তবে এই পেট্রোল পাম্পে রেশনিং পদ্ধতি যেটি ছিল সেটি তুলে নেওয়া হয়েছে। তারা গতকাল থেকেই যার যতটুকু চাহিদা সেই চাহিদা অনুযায়ী দিচ্ছেন, এবং কিন্তু সেই অনুযায়ী যেটি হচ্ছে যে যখন তাদের
তেল শেষ হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 কিলোমিটারের লম্বা লাইন থেকে যাচ্ছে। এই মানুষগুলো পরদিন আবার ভোগান্তিতে পড়ছেন। তো এই ছিল আমার কাছে মহাখালী ফিলিং স্টেশন থেকে সবশেষ। আরিফিন। মাহবুব হাসান রিপন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মহাখালী থেকে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। এদিকে বরেন্দ্র অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা, সেই সাথে বাড়ছে জনভোগান্তি। চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। বাইরে বের হলেই চোখে মুখে লাগে গরম বাতাসের হলকা। এর সঙ্গে প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা লোডশেডিংয়ে কার্যত স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিস্তারিত মারুফ হাসানের প্রতিবেদনে। তীব্র তাপদাহে স্থবির হয়ে পড়েছে বরেন্দ্র অঞ্চলের স্বাভাবিক জনজীবন। গত কয়েকদিন এই অঞ্চলে তাপমাত্রা ক্রমাগত বাড়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের। বিশেষ করে দুপুরের কড়া রোদ অস্বস্তি বাড়াচ্ছে। প্রচণ্ড এই গরমে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ ও কৃষিজীবীরা। বাড়ছে বোরো চাষের ঝুঁকি। গরমের কারণে মানুষজন কম, যানজট কম, লোকজন কম, চলাচল কম। সবচেয়ে বেশি বিদ্যুৎ যাচ্ছে রাত্রিবেলা, যেটা আমরা পড়াশোনার তো ক্ষতি হচ্ছে, আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। ভাড়া পাচ্ছি না, রোডের তাপমাত্রাটা বেশি বের হয়েছে, মানুষজন রোডে বের হচ্ছে না, এই জন্য আমাদের চলাচলের খুব সমস্যা হচ্ছে। তীব্র তাপদাহের সাথে দীর্ঘ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে মানুষ। বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে ছোট শিল্প কারখানা, ওয়ার্কশপ ও ব্যবসা প্রতিষ্ঠান। উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে আর্থিক ক্ষতি। স্থায়ীর কাজে সম্পূর্ণটাই বিদ্যুতের কাজ, আর বিদ্যুৎ না থাকলে আমাদের এই কাজটা পুরোটাই বন্ধ থাকে। এদিকে আবাসিক এলাকাগুলোতে নেমে এসেছে অস্বস্তিকর পরিস্থিতি। ফ্যান ও কুলিং ব্যবস্থা বন্ধ থাকায় অসহনীয় গরমে অতিষ্ঠ মানুষ। শিশু ও বয়স্কদের কষ্ট সবচেয়ে বেশি। কয়েকদিন ধরে বেশি তাপমাত্রার কারণে আমরা যে বাইরে যে কাজটা করতে পারছি না, যাতায়াত করতে সমস্যা হচ্ছে। বাচ্চার স্কুল আছে, স্কুলে আমি রেখে আসলাম স্কুলে। এমন চিত্র শুধু রাজশাহীতে নয়, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা সহ সব জায়গার চিত্র প্রায় অভিন্ন। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, তীব্র তাপদাহ আগামী 2 দিন অপরিবর্তিত থাকবে। এখন রাজশাহী। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের 36 প্রার্থীর সবারই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। একই সাথে স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সরকারি চাকরি ছাড়ার পর 3 বছর অতিবাহিত না হওয়ায় 11 দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেছে ইসি। যদিও আপিল করবেন বলে জানিয়েছেন তিনি। বাকিটা জানাচ্ছেন মিয়া আমিরুল। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে সরগরম ইসি সচিবালয়। বৃহস্পতিবার সকাল 10টা থেকে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হলফনামা সহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করেন। পরে বৈধ ঘোষণা করা হয় বিএনপি জোটের 36 প্রার্থীর মনোনয়ন। টিকে যায় স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের প্রার্থিতাও। অতিরিক্ত 3 স্বতন্ত্র প্রার্থী দাখিল করা মনোনয়ন বাতিল করে কমিশন। প্রতিক্রিয়ায় বিএনপি জোটের প্রার্থীরা তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার ঘোষণা তাদের। বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে যেসব বিষয়গুলো বাস্তবায়নে কমতি ছিল, সংসদে গিয়ে সেসব বিষয়ে জোর দিবেন তারা। 17 বছরের ফ্যাসিস্টের সাথে যুদ্ধ করে দীর্ঘ একটা জার্নি পার করে আমরা একটা স্বাধীন বাংলাদেশে অবস্থান করছি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে হেলথ কার্ড, একটার পর একটা মানুষের মৌলিক চাহিদাগুলো কিভাবে ফুলফিল করা যায় সেটা চেষ্টা করে যাচ্ছেন। যে কর্মসূচিগুলো তিনি নির্বাচনকালীন যে কর্মসূচিগুলো তিনি গ্রহণ করেছেন এবং নির্বাচিত হওয়ার পরে তিনি এক এক যে কর্মসূচিগুলো তিনি বাস্তবায়িত করার পথে এগিয়ে যাচ্ছেন, সেই কর্মসূচিগুলিকে আমি আমার মধ্য দিয়ে বা আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়গুলো নিয়ে ফোকাস করছেন, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের অধিকার, সেগুলো নিয়ে আমরা কাজ করব। যারা আজকে আমরা উত্তীর্ণ হয়েছি, যারা সংরক্ষিত আসনে এসেছে, তারা সবাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে। এদিকে নির্বাচনী বিধিমালায় সরকারি চাকরি ছাড়ার 3 বছর অতিবাহিত হওয়ার বাধ্যবাধকতায় বাতিল হয় জামায়াত এনসিপি জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন। 12 অনুযায়ী কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। স্বতন্ত্র জোট থেকে একটি দেওয়া হয়েছিল, সেটি বাছাইয়ন্তে এটি গৃহীত হয়েছে। আর বিএনপি এবং জোট থেকে
36 জনের একটি তালিকা দেওয়া হয়েছিল। 36 জনের তালিকা এটা গৃহীত হয়েছে। তবে 10ম গ্রেডের চাকরিকে কেন্দ্র করে কমিশনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন মনিরা শারমিন। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা এনসিপি নেত্রীর। বাংলাদেশ কৃষি ব্যাংকের 10ম গ্রেডের একজন কর্মকর্তা ছিলাম আমি, তো সেই জায়গা থেকে এই চাকরির বিধান যেটি আসলে যে আইনে আসলে 3 বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। এই নিয়ে 50টির মধ্যে 49 আসনে মনোনয়ন বৈধ হয়। মনোনয়নপত্র বাতিলে 26 এপ্রিল আপিল করতে পারবেন, যার শুনানি অনুষ্ঠিত হবে আগামী 27 ও 28 এপ্রিল। মিয়া আমিরুল, এখন, ঢাকা। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা রক্ত ঝরাতে নয়, যাবে জ্ঞানের চর্চা করতে। বৃহস্পতিবার মিরপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মেধার যত বিকাশ ঘটবে, জাতি তত এগিয়ে যাবে। বিরোধী দলীয় নেতা আরও বলেন, রাজনীতিকে প্রাধান্য দিয়ে নয়, মেধাকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করতে হবে। মেধাভিত্তিক সমাজ জুলাই আকাঙ্ক্ষার অন্যতম দাবি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় মিরপুরে 2টি এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ডাক্তার শফিকুর রহমান। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর জন্য। এই রক্ত যারই জড়ুক, সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। তো সেই মানুষ আর আঙ্গিনায় ও মানুষের কাজ কেউ করুক, এটা আমরা নিন্দা জানাই, আমরা এটা চাই না। এই ব্যাপারে আমরা ভোকাল থাকব, এই ব্যাপারে আমাদের যা করার আমরা করব। মেধার যত বিকাশ ঘটবে, জাতি তত এগিয়ে যাবে। আগামীতে আমরা আর রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার পরিচালিত হোক, দেশ পরিচালিত হোক, এটা চাই না। আমরা চাই মেধাকে প্রাধান্য দিয়ে হোক। সবার প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে আসছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বেড়েছে। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিশুরা এখন বাড়ির পুষ্টিকর খাবার বাদ দিয়ে বাইরের ফাস্ট ফুডে বেশি অভ্যস্ত হয়ে উঠছে। এজন্য শিশুদের নিয়মিত কাউন্সেলিংয়ের পরামর্শ দেন তিনি। বক্তব্যে মায়ের বুকের দুধের কার্যকারিতাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। মায়ের দুধের তো কোনো বিকল্প নেই। আমরা এখানে যারা 70-র কাছাকাছি বা 70+, আমরা কিন্তু মায়ের দুধ খেয়ে এখানে এসেছি। আমরা 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত মায়েরা দুধ দেয়, কিন্তু এখনকার মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতেই চান না। পুষ্টি মানেই মেধাকে চিরজাগ্রত রেখে বাস্তবে কর্মে রূপায়িত করার একটা শক্তি। কাজে এই পুষ্টিকে অবহেলা করে একটা শিশুকে সুন্দরভাবে গঠন করা একটা দুরূহ চিন্তা। সৌজন্যমূলক আচরণের ভিডিও ভাইরাল হওয়ায় হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির দপ্তর জানায়, 2 সপ্তাহ আগে কুমিল্লায় এক ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এপেক্স ক্লাবের নির্বাচন বন্ধ করতে গিয়ে তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সম্প্রতি সুপ্রিম কোর্টে যে বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি, সেখানে তাকে কোনো বিচারিক ক্ষমতায় রাখা হয়নি। শুধু তাই নয়, কজ লিস্টের তালিকায়ও তাকে রাখা হয়নি। বিচারিক পরিভাষা বাদ দিয়ে প্রশাসনিক পরিভাষায় এই ক্ষমতা কেড়ে নেওয়াকে ওএসডিও বলা যায়। 3 এপ্রিল সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 5 মে ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া গুম ভুক্তভোগী পরিবারের এক সদস্যের জেরা আজ। এছাড়াও
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় গুলিবিদ্ধ আমির হোসেনের জেরাজ। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ আজ জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে হত্যাকাণ্ড, উস্কানি ও ষড়যন্ত্রের ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফের মামলার তদন্ত কর্মকর্তার জেরা হওয়ার কথা রয়েছে। এছাড়া জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মামলার তদন্ত কর্মকর্তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে। এ সময় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন সহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ থাকা পাটকলগুলোর মধ্যে 6টি আগামী 6 মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি বৈঠকে এ তথ্য জানান বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পর্যায়ক্রমে বন্ধ থাকা বাকি পাটকলগুলো চালু কিংবা ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এতে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রপ্তানি আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী আরও জানান, বৈঠকে উদ্যোক্তা ও সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনা গেছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। ছয়টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারব। পাট এবং বস্ত্রকলের অধীনে যে কয়টি মিল আছে অদূর ভবিষ্যতে সবগুলি মিল আপনারা কোনোটি এই খাতে, কোনোটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা এবং অনেকগুলি ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি এই খাতে প্রতিষ্ঠিত হবে। আগামী দিন সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যে কোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। এছাড়া আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার বিমানবন্দর চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 30 এপ্রিলের মধ্যে বোয়িং থেকে 14টি বিমান কেনা এবং কিছু বিমান লিজ নেয়ার ব্যাপারে কথা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেল বাস্তবায়ন নিয়েও আলোচনা হয় বৈঠকে। রানওয়েটা এটাও প্রায় শেষ, খুব শিগগিরই আমরা এটা ওপেন করতে পারি। হয়তো আমাদের বাজেট অধিবেশনের পরে আমরা এটা ডেট ফিক্স করব, তারপরে এটাকে ওপেন করব এবং আমরা ফ্লাইটগুলো চালাবো। আমাদের অনেকগুলি রুট আছে খালি, আমরা যদি বিমানগুলি আনতে পারি, আমাদের এই স্লটগুলি আমরা যদি সম্পূর্ণ ফিল আপ করতে পারি, বিমান একটা বিশাল প্রফিট করতে পারে। তৎসঙ্গে কিছু উপদেশ দিয়েছেন আমাদের পর্যটন কর্পোরেশনের ব্যাপারে, পর্যটন খাতে আমাদের কিভাবে আমরা কাজ করব। বেশ কয়েকটি জায়গায় ইভিএম জটিলতা, মুর্শিদাবাদের একটি কেন্দ্রে সংঘর্ষ সহ বিচ্ছিন্ন নানা ঘটনার মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। প্রথম 4 ঘন্টায় ভোট পড়েছে প্রায় 41%। রাজ্যের 16টি জেলায় 152টি আসনে লড়ছেন 1478 জন প্রার্থী। কলকাতা থেকে বাকিটা জানাচ্ছেন দীপক দেবনাথ। সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। স্থানীয় সময় সকাল 7টা থেকে চলছে ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে প্রায় প্রতিটি কেন্দ্রেই বাড়ছে ভোটারদের উপস্থিতি। তবে মুর্শিদাবাদ, মালদহ, শিলিগুড়ি সহ বেশ কয়েকটি জায়গায় ইভিএম জটিলতায় দেখা দেয় হট্টগোল। মুর্শিদাবাদের নওদায় দফায় দফায় তৃণমূল ও আম জনতা উন্নয়ন পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। বীরভূমে বিজেপির এজেন্টকে মারধর এবং শিলিগুড়িতে জাল ভোটের অভিযোগ উঠেছে। নিজ আসন নন্দীগ্রামে ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির হাতে দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার পরিবর্তনের ডাক দেন তিনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই কেন্দ্রে ভোট দিয়েছেন তৃণমূলের প্রার্থী পবিত্র কর।
এছাড়া শিলিগুড়ির রাজ্যের সাবেক মন্ত্রী এবং তৃণমূলের প্রার্থী গৌতম দেব ভোট দিয়েছেন। মালতীপুরে কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর ভোট দিয়েছেন এবং অন্যদিকে মুর্শিদাবাদের আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির সহ আরও অনেকেই হেভিওয়েট প্রার্থীরা ভোট দিয়েছেন। এদিকে বালুরঘাটে ভোট দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই নির্বাচনে মূল লড়াই হবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। উভয় দলেই বর্তমান ও সাবেক একাধিক মন্ত্রী বিধায়ক রয়েছেন। প্রথম দফার নির্বাচনে লড়ছেন 1478 জন প্রার্থী। সুষ্ঠু ভোট আয়োজনে রাজ্য জুড়ে মোতায়েন রয়েছে প্রায় 5 লাখ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। সবচেয়ে বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে মুর্শিদাবাদ জেলায়। মুসলিম অধ্যুষিত মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এই 3 জেলায় মোট 43টি আসন রয়েছে। প্রায় সব আসনেই সংখ্যালঘুদের ভোট তৈরি করবে নতুন সমীকরণ। এছাড়া ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ায় 40 লাখের বেশি ভোটার বাদ পড়ার বড় প্রভাব রাখবে বলেও অভিমত। গত নির্বাচনে এই 152 আসনে তৃণমূল জিতেছিল 92টি আসনে, আর বিজেপির দখলে ছিল 59টি আসন। কংগ্রেস বা CPIM কোনো দলই একটি আসনেও জিততে পারেনি। দীপক দেবনাথ, এখন, কলকাতা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আরও খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম, সেখানে আপনি বলেছেন প্রথম 4 ঘন্টায় 41% ভোট পড়েছে। এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেই হিসাব জানা গেছে কি? এবং ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ কোনো মন্তব্য বা বিবৃতি দিয়েছেন কিনা? না, প্রথম প্রশ্নের উত্তর দিই। সেটি হচ্ছে যে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 62.18%। এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে শীর্ষ নেতাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। যদিও আজকে দ্বিতীয় দফার নির্বাচনের যে প্রচারণা সেগুলো কিন্তু চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই কৃষ্ণনগরে একটি সভা করেছেন, তার আরো 2টি সভা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারও বেশ কিছু সভা রয়েছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তৃণমূলের প্রার্থী, তারও সভা রয়েছে। সেগুলো সবই দ্বিতীয় দফার যে নির্বাচন সেগুলি। কিন্তু প্রথম দফার যে নির্বাচন সেটি কিন্তু আজকে সকাল 7টা থেকে শুরু হয়েছে স্থানীয় সময়, এবং এখন প্রায় 1:30টার কাছাকাছি স্থানীয় সময় বা 2টোর। কিন্তু এখনো পর্যন্ত যে ভোট হয়েছে, যেটা বলছিলাম যে 62.18%, কিন্তু বিক্ষিপ্ত বেশ কিছু সহিংসতার খবর এসেছে। সবার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, কারণ সেখানে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে আমজনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান তিনি এবং এবারে তিনি প্রার্থী হয়েছেন, তিনি 2টি কেন্দ্র থেকে লড়ছেন। একটি হচ্ছে রেজিনগর এবং অন্যটি হচ্ছে নওদা। কিন্তু তিনি যখন আজকে ভোট দিয়ে বেরিয়ে যখন অন্য আরেকটি জায়গায় যাচ্ছিলেন, তখন নওদাতে তার গাড়ির উপরে তার যে গাড়ি বহর, সেই গাড়ির উপরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এবং তার যে জেলা সভাপতি আছে সেই আমজনতা উন্নয়ন পার্টির, সেই জেলা সভাপতিকে অভিযোগ যে তাকেও নাকি মারধর করা হয়েছে। এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে কে বা কারা তার গাড়িতে ভাঙচুর করলো বা তাদের অ্যাটাক করলো, হামলা চালালো, তখন তার যেটি বক্তব্য ছিল যে তৃণমূলের কর্মী সমর্থকরা তার উপরে গাড়ির উপরে ভাঙচুর চালিয়েছে এবং হামলা চালিয়েছে। যদিও এই ব্যাপারে তৃণমূলের তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল বা সরকারি কোনো বিবৃতি কিন্তু আমরা পাইনি। আমরা যদি একটু বীরভূমের দিকে তাকাই তাহলে দেখবো যে সেখানে বিজেপির যে কর্মী একজন আছেন তাকে মারধর করা হয়েছে, তার কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে এবং রীতিমতো সে কপালে রক্তাক্ত অবস্থায় তিনি বসে পড়েছেন। সেই ছবি আমরা সামনে এসেছে, সেই ছবি আমরা দেখেছি। আমরা যদি আবার একটু মুর্শিদাবাদের দিকে ফিরে যাই, তো সেখানেও দেখবো যে তৃণমূল কংগ্রেসের সাথে এই ISF এর আমজনতা উন্নয়ন পার্টির সেই সমর্থকদের মধ্যে রীতিমতো মানে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়। পরে ওই ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য যে পুলিশ আছে সেই তারা যান ঘটনাস্থলে, কিছুটা লাঠি পেটা করতে হয়, লাঠি চার্জ করতে হয়, তারপরে কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হয়। যদি আমরা মালদার দিকে যাই, সেখানেও কিন্তু বিক্ষিপ্ত সহিংসতা খবর পেয়েছি। মোথাবাড়ি বলে একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু সেক্টর অফিসারকে ঘিরে ধরে কিন্তু সেখানে একটা বিক্ষোভ দেখানো হয়। কিসের জন্য বিক্ষোভ? সেটি হচ্ছে যে যখন ভোটদানে কিছুটা বিলম্ব হচ্ছিল, EVM মেশিনের একটু বিলম্ব, টেকনিক্যাল কারণে সেটা বিলম্ব হচ্ছিল, এবং সেই কারণে কিন্তু বিজেপি প্রার্থী, মোথাবাড়ি যে বিজেপি প্রার্থী, তিনি ঘটনাস্থলে আসেন। সেই সেক্টর অফিসার তখনও ঢোকেননি কেন, এরকম একটি প্রশ্ন তোলে। সেক্টর অফিসার যখনই সেই এলাকায় ঢোকেন তখন সেক্টর অফিসার হাত ধরে টানাটানি করেন, এবং ওই ঘটনায় স্থানীয় যারা ভোটার রয়েছিলেন তারাও কিন্তু জড়ো হয়ে যান এবং তাদেরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের প্রশ্ন ছিল যে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত আমরা ভোট দিতে পারলাম না, এমনিতে গরম। তো সব মিলে এইরকম একটি পরিস্থিতি। আর সর্বশেষ যেই তথ্যটি আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে দুটো অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। তারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে তারা অসুস্থ হয়ে পড়েন, সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত বলে ঘোষণা করা যায়, এবং এই দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে মোটের উপরে এখনো পর্যন্ত রাজনৈতিক নেতারা বলছেন এর আগের যে নির্বাচনের সহিংসতা, সেই সহিংসতা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এটাই খুব ভালো লক্ষণ গণতন্ত্রের পক্ষে। রাত্রি।
আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।